হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর যে তোমাদের ইম্পর্টেন্ট জিওমেট্রিক যে টপিকগুলো শুরু করেছিলাম, সেই জিওমেট্রিক টপিকের আমি সরলরেখার কমপ্লিট ভিডিও দিয়েছি। যারা সরলরেখার ভিডিওগুলো দেখো না, প্লিজ এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, সরলরেখা বা স্ট্রেট লাইনের ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? আমি প্রায় সমস্ত অঙ্ক এবং 90% ইম্পর্টেন্ট অঙ্কগুলো 90% করিয়ে দিয়েছি, ঠিক আছে? আর 10% যেগুলো না করলেও হবে, কিন্তু ইম্পর্টেন্ট গুলো আমি প্রায় 90% অঙ্ক করিয়ে দিয়েছি, ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলো সমস্ত কিছু করিয়ে দিয়েছি। তো প্লিজ তোমরা একবার সরলরেখার ভিডিওগুলো দেখবে, একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, যারা জানো তারা দেখো যে কত সহজভাবে তোমাদেরকে আমি অঙ্কগুলো করিয়ে দিই। আজকে দেখো তার পরের চ্যাপ্টার বৃত্ত বা সার্কেল। এই বৃত্ত বা সার্কেল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে? তো আজকে দেখো এই বৃত্ত বা সার্কেল শুরু করব, যেখানে আজকে কনসেপ্টটা বলবো। আজকের এই ভিডিও কমপ্লিট এই বৃত্তের সমস্ত কনসেপ্ট অর্থাৎ থিওরি, কি কি জিনিস বৃত্ত পড়তে হবে, বৃত্তের ইকুয়েশন কি জিনিস, সেই সমস্ত ডিটেলস আমরা পড়বো। যদি আজকে এই থিওরি কমপ্লিট করি, তাহলে পরের দিন থেকে বৃত্তের অঙ্কগুলো করবো, ঠিক আছে? তো বৃত্তের অঙ্কগুলো সত্যি খুব সহজ লাগবে, ঠিক আছে? তো আজকে দেখো আমরা কনসেপ্ট করবো, এই বৃত্তের একদম পুরো কনসেপ্টটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? আশা করি তোমাদের খুব সহজ লাগবে। দেখো সবার প্রথম বৃত্ত, তাহলে বৃত্ত কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হোয়াট ইজ সার্কেল বা বৃত্ত কাকে বলে, তাই না? তো দেখো বৃত্ত কাকে বলে বলতে গেলে বলবো যে একটা মুভিং পয়েন্ট ধরলাম, এটা একটা মুভিং পয়েন্ট পি। কি ধরলাম? একটা মুভিং পয়েন্ট। কি পয়েন্ট বলো? পি একটা মুভিং পয়েন্ট বা চলমান বিন্দু, এবং একটা স্থির বিন্দু বা কনস্ট্যান্ট বিন্দু, এটা বললাম সি। এই সিটা হচ্ছে স্থির বিন্দু বা কনস্ট্যান্ট পয়েন্ট। পি একটি মুভিং পয়েন্ট আর সি একটা স্থির বিন্দু বা চলমান পয়েন্ট। ওকে, সরি, পি হচ্ছে মুভিং পয়েন্ট বা চলমান পয়েন্ট, আর সি হচ্ছে ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দু। ওকে, তাহলে পি হচ্ছে মুভিং পয়েন্ট, পি হচ্ছে জোর করে ধরে রেখেছে একে আমি। পি কে যদি ছেড়ে দিই কি হবে? চলতে শুরু করবে। ভালো করে শোনো, পি হচ্ছে মুভিং পয়েন্ট বা চলমান বিন্দু, জোর করে ধরে রেখেছে, যদি ছেড়ে দিই চলতে শুরু করে দেবে। আর সি হচ্ছে স্থির বিন্দু, ঠিক আছে? তো এই যে মুভিং পয়েন্ট পি, একে আমি জোর করে ধরে রেখেছি, তাহলে এখানে এর স্থিরাঙ্ক ধরলাম এক্স, ওয়াই। ওকে, পি কিন্তু চলমান বিন্দু, মুভিং পয়েন্ট। ওকে, যদি ছেড়ে দিয়ে চলতে শুরু করবে, তো পি যদি ছেড়ে দিয়ে চলতে শুরু করবে, মুভিং পয়েন্ট বলছে এই যে পি বিন্দু চলমান বিন্দু স্থির বিন্দু সি থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা ফিক্সড রেখে অর্থাৎ স্থির রেখে কি করবে বলো? চলতে শুরু করবে। তাহলে বলো এই পি বিন্দু এই দূরত্বকে ফিক্সড, এই দূরত্ব চেঞ্জ করবে না, এই দূরত্বকে সেম রেখে চলতে শুরু করবে। তাহলে পি বিন্দু তখন এইভাবে চলবে কিনা? তখন পি বিন্দু এইভাবে চলবে কিনা? দেখো তো, পি বিন্দু যে পথে চলবে, পি বিন্দু দেখো এই পথে চলছে, দেখো, কারণ এই দূরত্বকে ফিক্স রাখবে, তাহলে দেখো এইভাবে চলবে পি বিন্দুটি। ক্লিয়ার? এভাবে চলবে পি বিন্দুটি। তাহলে পি বিন্দু যে পথে চলবে সেই পথকে আমরা কি বলি বলো? সেই পথকে বলি আমরা সঞ্চার পথ। কি বলি বলো? এই পি বিন্দু সঞ্চার পথ। পি বিন্দু যে পথে চলবে সেই পথকে বলি পি বিন্দু সঞ্চার পথ। মাথায় রাখতে হবে, এই চলমান বিন্দু এই স্থির বিন্দু থেকে যে দূরত্ব, এই দূরত্বটাকে ফিক্স রাখবে। কি রাখবে? স্থির রাখবে। কনস্ট্যান্ট, এই দূরত্বটা চেঞ্জ হবে না, সব দিকে দূরত্ব সেম। এই যা দূরত্ব এখানে তাও এখানে সব সেম হবে। এই দূরত্বকে সেম রেখে পি যে পথে চলবে, এই পি বিন্দু যে পথে চলবে সেই পথকে আমরা কি বলি বলো? সঞ্চার পথ বা লোকাস। এবং সেই লোকাসকে বলি আমরা বৃত্ত বা সার্কেল। ক্লিয়ার? আমি আবার শর্টকাটে বলি, একটা চলমান বিন্দু পি আর স্থির বিন্দু সি। ওই চলমান বিন্দু স্থির বিন্দু থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা ফিক্স রেখে পি বিন্দু যদি চলতে শুরু করে, আর যেহেতু চলমান বিন্দু চলতে শুরু করবে, তাহলে পি বিন্দু যে পথে চলবে সেই পথকে আমরা কি বলি বলো? সেই পথকে আমরা বলি বৃত্ত বা সার্কেল। ওকে, সেটা হচ্ছে লোকাস, সেই লোকাস হলো বৃত্ত বা সার্কেল। ক্লিয়ার? একটু ক্লিয়ার হলো সবার? ওকে, এবার দেখো এই যে চলমান বিন্দু স্থিরাঙ্ক ধরলাম এক্স, ওয়াই। ওকে, বোঝা গেল? এবার দেখো স্যার, এই যে স্থির বিন্দু সি, এর স্থিরাঙ্ক ধরলাম আমি কি বলো? যে কোনো কিছু হতে পারে, ধরলাম আলফা, বিটা। ক্লিয়ার? কি ধরবো বলো? আলফা, বিটা। এবং এই যে ফিক্সড দূরত্ব, এই দূরত্বকে আমি কি ধরবো বলো? এই দূরত্বকে ধরবো হচ্ছে, এই দূরত্বকে ধরবো এ, কত? এ। ক্লিয়ার? ধরলাম। তো যে কোনো কিছু হতে পারতো, ঠিক আছে? মাথায় রাখবে এই দূরত্বটা যে কোনো কিছু হতে পারতো। ভালো করে শুনবে। আমি বললাম পি বিন্দু চলমান বিন্দু চলতে শুরু করবে এই দূরত্বকে ফিক্সড রেখে, তাহলে যে পথে চলবে সেই পথকে আমরা বলি বৃত্ত। ক্লিয়ার? তাহলে এই পথে চলে, দেখো এই পথে চলে না, এই পথকে আমরা বলি বৃত্ত। এবার ভালো করে শুনবে একটা কথা। এবার ভালো করে শোনো যে এই যে এইটুকু দূরত্বটা কি বলো? এই যে পিসি, এই পিসি দূরত্ব বের করার সূত্র আমরা জানি, যে দুটো বিন্দুর দূরত্ব। আচ্ছা বলো আমাকে, যে এটা একটা এটা একটা সরলরেখা, এই বিন্দু দূরত্ব যদি জানি আমি, তাহলে এই বিন্দু দূরত্ব জানলে, এই বিন্দু স্থিরাঙ্ক, এই স্থিরাঙ্ক জানি, এই দুটো স্থিরাঙ্ক যদি জানি, তাহলে দূরত্ব বের করার সূত্র জানি আমরা। কি বলো? যে রুট ওভার দূরত্বের সূত্র কি বলো? x1 - x2 অর্থাৎ x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার। আমি কি ধরেছিলাম বলো আবার? আমি এই সি বিন্দু স্থির বিন্দু, তো এটা স্থিরাঙ্ক ধরেছিলাম আলফা, বিটা। এটা 3,2 হতে পারতো, 5,2 হতে পারতো, 7,8 যা ইচ্ছে হতে পারতো। এই দূরত্বটা ফিক্সড দূরত্ব ধরলাম a।
তাহলে বলো এই যে পিসি দূরত্ব কত, এই দূরত্ব সূত্র হচ্ছে দেখো তো √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, সূত্র জানি আমরা। আচ্ছা এবার এই পিসি মানে কত বলো, পিসি মানে কত, এ ধরেছে দূরত্বটাকে, a ইকুয়াল টু √(x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার, সরি এটা হোল স্কয়ার, এটা হচ্ছে দূরত্ব। বস্তুটা হোল স্কয়ার করলে কিভাবে দেখো তো, a স্কয়ার ইকুয়াল টু x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে বৃত্তের একটা ইকুয়েশন, বৃত্তের একটা সমীকরণ। যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে এই যে বৃত্ত, এই বৃত্তের সমীকরণ হচ্ছে ইকুয়েশন। ক্লিয়ার? কি বলো, x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে বল এই বৃত্তের কি বলতো, এটা যদি বৃত্ত হতো তাহলে বৃত্তের কি বলতো, সেন্টার কত, আলফা কমা বিটা না, এটা তো সেন্টার হতো এটা। আর দেখো তো এই দূরত্ব মানে রেডিয়াস না, এটা ব্যাসার্ধ না, তাহলে এ হতো না। তাহলে এই যে একটি বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ কত বলো, ব্যাসার্ধ হচ্ছে a এবং কেন্দ্র কেন্দ্র কত, আলফা কমা বিটা। মাথায় রাখবে হ্যাঁ, যে এটা একটা বৃত্তের সমীকরণ। কি বলো, যে x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। a স্কয়ার এদিকে লিখে দাও, তার সুবিধা হবে বুঝতে। a স্কয়ার এদিকে লিখে নিলাম, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, এটা স্ট্যান্ডার্ড ফর্ম, যে x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, বৃত্তের একটা সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র কোথায় আছে, আলফা কমা বিটা। আচ্ছা ব্যাসার্ধ কত, a, এটা মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে কেন্দ্র আলফা বিটা, ব্যাসার্ধ হচ্ছে a। বোঝা গেল? আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি বললাম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যে বৃত্তের কেন্দ্র বলছে 2,7 এন্ড ব্যাসার্ধ কত বলেছে, 3 সেমি। তাহলে ইকুয়েশন কি হবে স্যার, যদি কেন্দ্র দেওয়া থাকে মানে আলফা বিটা দেওয়া আছে আর এ দেওয়া আছে, তাহলে ইকুয়েশন কি হবে বলো, এখানে বসিয়ে দাও x - আলফা, তাহলে কি হবে x - আলফা, আলফা মানে কত, 2 হোল স্কয়ার, কারণ কেন্দ্র আলফা বিটা ছিল, তাহলে কেন্দ্র দেওয়া আছে 2,7, তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস y - বিটা, বিটা মানে কত বলে এখানে, বিটা মানে 3 দেওয়া আছে, 7 দেওয়া আছে, ইকুয়াল টু a স্কয়ার, a মানে কত, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে স্যার, 3, তাহলে হবে 3 স্কয়ার মানে 9। এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে যদি কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে ইকুয়েশন আমরা বের করতে পারি। তার সমীকরণ হচ্ছে এটা, যে x - আলফা প্লাস y - বিটা, x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, যেখানে আলফা বিটা হচ্ছে কেন্দ্র আর a হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের একটা বেসিক ইকুয়েশন। এটুকু সবার ক্লিয়ার হলো? সবাই বুঝতে পারলে এটুকু? ওকে, এবার দেখো, এবার শুনবো যে আচ্ছা এবার আমি বললাম একটি সার্কেল বা বৃত্ত, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এটা 0। আমি বললাম একটা বৃত্ত হচ্ছে, একটা বৃত্ত যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, একটা বৃত্ত। আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কোথায় আছে বলো তো, কেন্দ্র আছে মূল বিন্দু, তাই না? তাহলে কেন্দ্র যদি মূল বিন্দু হয়, তার মানে এর কেন্দ্রটা কত বলো, 0,0 না, মূল বিন্দু স্থিরাঙ্ক। এবং আমি বললাম যে এর যে ব্যাসার্ধ, এইটুকু দূরত্ব, ব্যাসার্ধ ধরলাম আমি 5 একক। ওকে, তাহলে এর ইকুয়েশন কি হবে বলো, এর ইকুয়েশন হবে, তাহলে ইকুয়েশন হবে দেখো তো, x - আলফা, আলফা মানে 0 এখানে, তাই না, আলফা মানে 0 এটা, হোল স্কয়ার প্লাস y - বিটা, বিটা মানে 0, তাহলে হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, a মানে কত 5, তাহলে কত হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এটা হচ্ছে যদি একটা বৃত্ত যার কেন্দ্র মূল বিন্দুতে থাকবে। ওকে, মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে। তাহলে এর মধ্যে a জায়গায় a থাকতো, 5 এর জায়গায় a থাকতো, সরি a থাকতো, a থাকতো, তাহলে কত হতো বলো, a স্কয়ার হতো না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন অফ এ সার্কেল, মাথায় রাখতে হবে। বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র কোথায় আছে বলো, এর কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে। যে একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র আছে 0,0 অর্থাৎ মূল বিন্দুতে, এন্ড ব্যাসার্ধ যদি a হয়, তাহলে ইকুয়েশন হবে x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এই বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু। ওকে, বুঝে গেল? আচ্ছা এবার দেখো স্যার, এটা বুঝলাম, এবার যে বুঝলো বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা কি জিনিস। আমি বললাম এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে a cos থিটা, a sin থিটা। এই যে পয়েন্টটা লিখেছি আমি, একটা কোঅর্ডিনেট লিখেছি না, একটা পয়েন্ট স্থানাঙ্ক লিখেছি না।
বলছে এই পয়েন্টটা সবসময় এই বৃত্তের উপর অবস্থান করবে, অর্থাৎ এই বৃত্তের যে সমীকরণ এটাকে স্যাটিসফাই করবে, সবসময় সিদ্ধ করবে। এই যে ইকুয়েশন পয়েন্টটা লিখেছি a cos θ, a sin θ, এটা একটা স্পেশাল ফর্ম, এটা একটা স্পেশাল পয়েন্ট, ঠিক আছে, ভেরি ভেরি স্পেশাল পয়েন্ট। এই যে পয়েন্টটা a cos θ, a sin θ, এই পয়েন্টটা এই বৃত্তের একটা স্পেশাল পয়েন্ট, যে পয়েন্টটা এই বৃত্তের একটা সাধারণ পয়েন্ট, মানে এই বৃত্তের উপর সবসময় স্যাটিসফাই অর্থাৎ লাই করবে, মানে এই পয়েন্টটা এই বৃত্তের সমীকরণকে সবসময় সিদ্ধ করবে। অর্থাৎ এক্স এর জায়গায় এটা বসা, ওয়াই এর জায়গায় এটা বসা, দেখবে a স্কয়ার পেয়ে যাবো। বসিয়ে দেখো কি ছিল বলো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কি ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার পেতে হবে, মান বসিয়ে দাও। এক্স মানে কত, এই পয়েন্টটা বসাও, কি হবে a cos θ তার হোল স্কয়ার মানে a স্কয়ার cos θ হবে, প্লাস এটা মানে হচ্ছে a স্কয়ার sin স্কয়ার θ। এটা কত হয় দেখো তো, a স্কয়ার কমন নিলে cos θ প্লাস এটা। আচ্ছা বলো a স্কয়ার এর মান কত বলো 1, তাহলে কত হচ্ছে a স্কয়ার। তাই a স্কয়ার ছিল কেন বলো, a স্কয়ার ছিল। তাহলে মাথায় রাখতে হবে যে এই যে পয়েন্টটা লিখলাম, এই পয়েন্টটা এই বৃত্তের একটা সাধারণ পয়েন্ট এবং বৃত্তের ইকুয়েশনকে শব্দ সিদ্ধ করবে। তাই দেখো তো এক্স এর জায়গায় এটা বসালাম না আমরা, দেখো তো এক্স এর জায়গায় কি বসালাম বলো তো, a cos θ বসিয়েছি কিনা বলো তো, আর ওয়াই জায়গায় এটা, তাহলে এক্স ইকুয়াল টু কি বসালাম বলো, a cos θ বসালাম, আর ওয়াই জায়গায় কি বসালাম বলো, b sin θ বসালাম। তাহলে এই যে x ইকুয়াল টু a cos θ এবং y ইকুয়াল টু b sin θ, এই ইকুয়েশন এটাকে বলা হয় এই বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন। বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন কি বলা হয় দেখো তো, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। একটা এর কোনো আদার্স বিকল্প নেই যে x ইকুয়াল টু a cos θ, সরি b sin θ, a sin θ, ওকে, y ইকুয়াল টু a sin θ, এটাকে বলে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ কারণ এই পয়েন্ট দুটো বৃত্তের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করে। আশা করি বোঝা গেল। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো দেখো রিডিং করো যে বৃত্তের সাধারণ সমীকরণ অর্থাৎ জেনারেল ফর্ম অফ সার্কেল, বৃত্তের সাধারণ সমীকরণ, ওকে, বা জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। একটা বৃত্তের সাধারণ সমীকরণ কি হয়, অর্থাৎ জেনারেল ফর্ম কি হয়, যেমন সরলরেখা ছিল না, আমরা সরলরেখা পড়াশোনা করেছি, একটা সরলরেখার সাধারণ ইকুয়েশন ছিল ax + by + c = 0, সরলরেখা ছিল। বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ফর্ম আছে, সেটা কি দেখো, বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা আমি বলি, বৃত্তের ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় x² y² থাকবে। যেমন সরলরেখার লিনিয়ার ছিল, সরলরেখা করার সময় তার ইকুয়েশন কি x আর y ছিল, কখনো স্কয়ার ছিল না। বৃত্ত হচ্ছে এই বৃত্তের ইকুয়েশনের ক্ষেত্রে x² y² থাকবে 100%, আর x² y² এর সবসময় সহগ সবসময় সেম থাকবে। দেখো তো এর সহগ যা, এর সহগ সেম না, তাহলে x² y² থাকবে এবং তার সহগ দুটি সবসময় সেম থাকবে, এর সহগ আর এর সহগ সবসময় সেম থাকবে, এটা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। আচ্ছা, x² + y² + 2gx + 2fy + c = 0, এখানে g f আর c কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। g f c কনস্ট্যান্ট, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সমীকরণটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা বৃত্তের ভেরি ইম্পর্টেন্ট একটা সাধারণ বা জেনারেল ইকুয়েশন। এটা বৃত্তের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা তোমাদের মাথায় রাখতে হবে, x² + y² + 2gx + 2fy + c = 0, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেনারেল, ঠিক আছে। এর আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে, এটা তোমাদের মাথায় একদম গেঁথে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বৃত্তের সমীকরণ হয়, তোমরা বললে না স্যার, আপনি বললেন এটা বৃত্তের সমীকরণ, তাহলে এর কেন্দ্র কোথায় বের করো। তাহলে এটা যদি বৃত্তের সমীকরণ বললাম যখন, তাহলে এর তো কেন্দ্র তো আছে, তাই না, এর তো ব্যাসার্ধ তো আছে, তাহলে আমার বের করতে হবে কেন্দ্র কত ব্যাসার্ধ কত, তাই না। আচ্ছা বলো স্যার, এই কোশ্চেনটাকে যদি আমি এভাবে লিখতে পারি, দেখো তো এইভাবে, x - α তার হোল স্কয়ার প্লাস y - β তার হোল স্কয়ার = a², এভাবে যদি লিখতে পারি তাহলে সহজে কি বলতে পারি বলো, যে কেন্দ্র কত আলফা বিটাতে, ব্যাসার্ধ কত বলো a, তাই বলতে পারি কিনা বলো। তাহলে এই কোশ্চেনকে আমরা এইভাবে লেখার চেষ্টা করবো, তাহলে সহজে আর কেন্দ্র আর ব্যাসার্ধ বলতে পারবো। চলো করো চেষ্টা, কি হয় দেখো, কি করতে হবে, x² রাখলাম প্লাস 2, এই gx কে আগে লিখলাম, ওকে, এই x কে লিখলাম, gx কে আগে লিখলাম। এবার দেখো ইচ্ছা করে একটা প্লাস, এটা কিন্তু এক্সট্রা লিখলে, এটা ছিল না এর মধ্যে, ঠিক আছে, আমি ব্যালেন্স করে দেবো, ভালো করে দেখো। তারপর কি আছে দেখো, প্লাস y² লিখবো প্লাস 2fy লিখবো। আবার দেখো তো ইচ্ছে করে একটা f² লিখলাম, যেটা আমার অঙ্কের মধ্যে ছিল না, লিখলাম, ঠিক আছে, এক্সট্রা লিখলাম।
ক্লিয়ার? ইকুয়াল টু এদিকে জি স্কোয়ার লিখেছি, ওইদিকেও জি স্কোয়ার লিখে দেবো। এফ স্কোয়ার লিখেছি, ওদিকেও এফ স্কোয়ার লিখেছি, ওদিকে এফ স্কোয়ার লিখে দেবো। আর এই যে প্লাস সিটা ছিল না, ওদিকে গেলে কি হয়ে যাবে বলো? এই প্লাস সির ওদিকে মাইনাস সি হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল কি বললাম? দেখো তো, এই দেখো তো, এই জি স্কোয়ারটা কিন্তু ছিল না, এক্সট্রা লিখেছিলাম, এটা এক্সট্রা লিখেছিলাম, ওদিকে দেখো এক্সট্রা লিখে দিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি। ক্লিয়ার? আর এই প্লাস সিটা ওদিকে কি করেছি বলো? মাইনাস সি করে দিয়েছি। বাকি সেম লিখেছি, দেখো তো, এক্স স্কোয়ার লিখেছি, টু জি এক্স লিখেছি, ওয়াই স্কোয়ার লিখেছি, টু এফ ওয়াই লিখেছি। ওকে, আর জি স্কোয়ার এক্সট্রা লিখেছি এই দুটো, ওদিকে ব্যালেন্স করে দিয়েছি, সিটা ওদিকে মাইনাস সি করে দিয়েছি। ক্লিয়ার এইটুকু? এবার দেখো তো স্যার, একটা সূত্র কি আমরা দেখতে পাচ্ছি, কি সূত্র দেখো তো এটা মিলে? দেখো তো, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, না তাহলে হবে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা সেম দেখো তো, সূত্র করছি দেখো তো, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু যা আছে তাহলে জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস। আশা করি ক্লিয়ার হলো, বুঝতে কারো সমস্যা নেই তো? ওকে, আচ্ছা এটাকে সাজিয়ে লিখতে পারি এভাবে, দেখো তো, এক্স এক্স মাইনাস মাইনাস জি লিখতে পারি, দেখো তো একবার। তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না, এটাই লিখলাম, একটু সাজিয়ে লিখে, তখন এক্স প্লাস জি ছিল, তাহলে এক্স মাইনাস প্লাস জি হোল স্কোয়ার। ক্লিয়ার? সেম এটা করে লিখবো, দেখো একটু সহজভাবে। ক্লিয়ার হলো সবাই? দেখো তো, তো মাইনাস প্লাস প্লাস কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে, যে যা আছে তাই। আসলে ক্লিয়ার হলো, বুঝে গেল? কারণ কোশ্চেন নেই তো? এবার স্যার এই কোশ্চেনটাকে এর সঙ্গে কম্পেয়ার করে, এর সঙ্গে তো কম্পেয়ার করে দেখো তো কি হয়, দেখো তো, এক্স মাইনাস আলফা, দেখো এক্স মাইনাস আলফা, ওয়াই মাইনাস বিটা, দেখো তো ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আমরা দেখো একটু সাজিয়ে লিখলে এটাকে কি বলতে পারি বলো তো? এটাকে দেখো তো একবার ভালো করে শুনবে, এটা যদি আমি রুট দিয়ে দিলাম আর বাইরে একটা তাকাবে স্কোয়ার দিলাম, দেখো তো স্যার আমি এক্স ইকুয়াল টু কি লিখতে পাই, দেখো তো, রুট ওভার এক্স তার স্কোয়ার লিখতে পাই না? স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে এক্সই পড়ে থাকে, এক্স কে আমি লিখতে পারি। তাহলে আমরা সেম এটাকে লিখলাম, দেখো তো, রুট দিলাম আর স্কোয়ার দিলাম। কেন করলাম স্যার? কারণ দেখো তো, এই যে এই স্কোয়ার ছিল তাই না, তাহলে আমরা এই ভিতরটাকে রুট করে স্কোয়ার করলাম, আমার স্কোয়ার দরকার, আমার কম্পেয়ার তো করতে পারবো না। আচ্ছা, এবার দেখো এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি, দেখো তো, এই কোয়েন্টের সঙ্গে এটা যদি কম্পেয়ার করি, তাহলে পরিষ্কার বলতে পারি যে আলফা ইকুয়াল টু কত? মাইনাস জি। দেখো এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা ছিল। আচ্ছা, বিটা ইকুয়াল টু কি বলো? মাইনাস এফ, দেখো তো, তাই না? অ্যান্ড এ ইকুয়াল টু কত বলো? রুট ওভার এটা, তাই এটা এ স্কোয়ার ছিল, এ মানে এটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এটা চলে গেল। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম স্যার, এই যে এর যেমন কম্পেয়ার করলাম, এর সেন্টার কত? আলফা কমা বিটা, তার মানে এর সেন্টার কত হবে? মাইনাস জি কমা মাইনাস এফ, এটা কমা এটা, তাহলে কেন্দ্র হবে, কেন্দ্র বা সেটা কত হবে? আলফা কমা বিটা মানে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। এন্ড ব্যাসার্ধ কত? এটা ব্যাসার্ধ কত? এটা মানে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস। দেখো কে বুঝতে পারলো না বলো? সবাই ক্লিয়ার হয়েছে? যে এই যে সাধারণ ইকুয়েশন লিখেছিলাম আমি, এই যে ইকুয়েশনটা লিখেছিলাম বললাম বৃত্তের সাধারণ সমীকরণ, এই ইকুয়েশনের কেন্দ্র পেলাম কত? মাইনাস জি কমা মাইনাস এর, আর ব্যাসার্ধ পেলাম এটা, এটা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমাদের তো মাথায় রাখতে হবে যে এটা বৃত্তের সাধারণ সমীকরণ দিলে সেই সমীকরণের কেন্দ্র কত হবে এবং ব্যাসার্ধ কত হবে সেটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ এটা মাথায় রাখতে হবে ফর্মটা। আর এটা যদি সমীকরণ হয় তার কেন্দ্র কত হবে? মাইনাস জি মাইনাস এর, ব্যাসার্ধ কত হবে? জি স্কোয়ার মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস মাইনাস সি। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এই কোশ্চেনটা মাথায় রাখতে হবে আর এই দুটো মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ আমাদের যদি কোনো একটা বৃত্তের সাধারণ সমীকরণ দেয় সেখান থেকে সেন্টার বের করতে দেবে এটা, আবার ব্যাসার্ধ বের করতে দেবে এটা, তাহলে কি হবে? এটাকে আমরা ওই সাধারণ ইকুয়েশনকে এটার সঙ্গে কম্পেয়ার করবো। আমরা একটা অঙ্ক দিচ্ছি, দেখো একটু ক্লিয়ার তো সবার? ওকে, দেখো এটা একটা অঙ্ক করতে দিই। ধরে নাও আমার একটা ইকুয়েশন দিয়েছে, বলছি স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, যে ইকুয়েশনটা দিয়েছে বলছে এই যে যদি বৃত্তের ইকুয়েশন, তাহলে এই বৃত্তের সেন্টার কত? ভালো শুনবে, এটা যদি বৃত্তের ইকুয়েশন হয় তাহলে এই বৃত্তের সেন্টার কত আর ব্যাসার্ধ কত? তাহলে এর কেন্দ্র বের করতে দিয়েছে ব্যাসার্ধ, তাহলে কি করবো স্যার? এই ইকুয়েশন থেকে না এটার সঙ্গে কম্পেয়ার করবো। ওকে, এটাকে এটার সঙ্গে কম্পেয়ার করবো,
সহজে হয়ে যাবে। তাহলে কম্পেয়ার করে আমরা কি করবো বলো, এর এই জি আর এফ বের করে দেবো, তাহলে আমরা ব্যাসার্ধ আর সেন্টার ক্ষেত্র পেয়ে যাবো। তাহলে কি করবো এটাকে দেখো, লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমার কি করতে হবে, 2gx করতে হবে না, তাহলে 2 একটা লাগবে আর একটা এক্স লাগবে, আর জি জি মানে কি করবো বলো, এখানে এমন কিছু গুণ ভাগ করবো যেটা 6 হয়ে যায়, তাহলে কি করতে হবে, 3 করতে হবে না একটা, দেখো তো দেখো সূত্রের জন্য আমার কি দরকার বলো, 2 দরকার আর এক্স দরকার, আর জি মানে কি ব্যালেন্স করে জি করে নেবো, তাহলে ব্যালেন্স কি 3 করতে হবে, তবে তো 6 হবে। আচ্ছা, প্লাস 2 আর ওয়াই দরকার, সূত্রের জন্য কি লাগবে, এখানে 4 লাগবে, দেখো তাহলে 8 হয়ে যাবে, সূত্রের জন্য 2 আর ওয়াই নিয়ে নিলাম, 8 নিতে হবে 8 হবে, 4 নিলাম তাহলে 2 4 2 8 হয়ে গেল, প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম, এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে বলো তো এখানে কি হবে, দেখো তো এটা মানে কি হয় বলো তো, এটা হয়ে গেল কি বলো, এটা হয়ে গেল এফ, এটা হয়ে গেল জি, এটা হয়ে গেল সি, তাই না, তাই না, কম্পেয়ার করে দেখো তো, এক্স স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে বলো এর কেন্দ্র কত হবে, মাইনাস জি কমা মাইনাস এফ ছিল না, মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে কত হবে বলো, মাইনাস জি মানে মাইনাস 4 কমা মাইনাস 3। আচ্ছা ব্যাসার্ধ কত হবে দেখো, ব্যাসার্ধ এই করে কত রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মান বসিয়ে দাও, জি স্কোয়ার জি মানে কত 4, তাহলে স্কোয়ার হবে 16, এফ স্কোয়ার এফ মানে 3, তাহলে হবে 9 মাইনাস 1, তাহলে কত হবে দেখো তো 16 25 24, এটা অ্যান্সার, এটা একক। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল। এইভাবে তোমাদের যদি অঙ্ক দেয় একটা সাধারণ সমীকরণ দিয়ে বলে যদি সেন্টার কত ব্যাসার্ধ কত, তাহলে মাথায় রাখতে হবে কি বলো, ওই কোশ্চেনকে এর সঙ্গে কম্পেয়ার করবো, করে জি আর এফ বের করে নেবো, বাস দুটো সূত্রে ফেলে দেবো। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো সবার, বোঝা গেল পরিষ্কার, আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো তারপর শুনবে, বলছি যে এটা বৃত্ত, ওকে, আচ্ছা এই বৃত্তের সেন্টার এটা, আচ্ছা বলো এই বৃত্তে এটা কি ব্যাস বলা হয় না, ওকে, কোন একটা বৃত্তের, বৃত্তটা হয় না সরি একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ এটা একটা বৃত্ত, বলছি এই বৃত্তের বলতো এটা একটা ব্যাস না, এবি ব্যাস তো, তাহলে কোন একটা বৃত্তের, কোন একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, ধরুন x1, y1, এটা x2, y2, মাথায় রাখতে হবে কোন একটা বৃত্তের যদি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানি, ভালো করে শুনবে, কোন একটা বৃত্তের যদি প্রান্ত ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, কোনটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানি, তাহলে এই বৃত্তের সহজে ইকুয়েশনটা বলতে পারি। মাথায় রাখতে হবে, যদি কোনো লিখে নাও, তোমার লিখে নেবে যে যদি কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটি a1 a আর b যদি x1 y1 x2 y2 হয় যথাক্রমে, তাহলে এর বৃত্তের ইকুয়েশন হবে, তাহলে বৃত্তের ইকুয়েশনটা হবে দেখো তো x মাইনাস, দেখবে বৃত্তের সমীকরণ হবে কি হবে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y minus y1 into y minus y2 equal to 0. This is the equation of circle. মাথায় রাখতে হবে কি বললাম, কোন একটা বৃত্তের যদি ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে ইকুয়েশনটা কি হবে, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। এটা হচ্ছে বৃত্তের কি হবে বলো, বৃত্তের ইকুয়েশনটা হবে। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ছিল, ওকে, একটা কনসেপ্ট ছিল, এটা মাথায় রাখতে হবে। দেখো এই বড় বড় থিওরি গুলো পড়ে আপাতত এখন লাভ নাই, বিকজ কেন বলো তো, বিকজ মাথায় রাখতে হবে কারণ তোমাদের টাইম খুবই কম, তো টু দ্য পয়েন্ট জানো যেইটুকু দরকার সেটুকু, ঠিক আছে, কারণ কয়েক আর 3 মাস পর পরীক্ষা, তাই একটু টাইম খুবই কম, তাই টু দ্য পয়েন্ট জানা দরকার। হ্যাঁ, তাহলে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ইকুয়েশন হবে এটাও x minus x1 into y minus x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখবো আমি বললাম যে এটা বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস tg1x প্লাস 2 f1y প্লাস c1 equal to 0। আরেকটা বৃত্ত বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 g1x প্লাস 2f1y প্লাস c1 equal to 0। ও f2 হবে এটা, আর সেম হয়ে যাবে।
যে দুটো আলাদা বৃত্ত বলছে, এই যে এই দুটো বৃত্ত, এই দুটো বৃত্তের ছেদবিন্দু হবে, মানে এটা একটা বৃত্ত বলেছিল, এটা হলো প্রথম বৃত্তটা, এটা হলো আরেকটা বৃত্ত হচ্ছে এটা। আচ্ছা, এটা আরেকটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। ওকে, তার দুটো বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। প্রথম বৃত্তের সেন্টার হচ্ছে এটা, হচ্ছে এই দুটো বিন্দু যাদের ইকুয়েশন আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম বৃত্তটা, আর এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তটা, তার ইকুয়েশন দেওয়া আছে। হচ্ছে এই দুটো বৃত্তের ছেদবিন্দু হবে অপর বৃত্তের সমীকরণ। এই দুটো বৃত্তের ছেদবিন্দু মানে কি, একটা এখানে ছেদবিন্দু, একটা এটা না। এই ছেদবিন্দু দিয়ে অপর কোনো বৃত্তের সমীকরণ কি হবে, মানে ছবিটা এরকম হবে, দেখো এরকম, এটা এই বৃত্তের ইকুয়েশন কত হবে, দেখো এই বৃত্তের সমীকরণ কি হবে, এরকম বৃত্তের সমীকরণ কত হবে, এই বৃত্তের সমীকরণটা কত হবে, লাল কালার বৃত্ত বলছে, সেই লাল কালার বৃত্তটা কি বলো, এই দুটো বৃত্তের ছেদবিন্দুময় বৃত্তের সমীকরণ। হ্যাঁ, তাহলে এই দুটো বৃত্তের ছেদবিন্দুময় বৃত্তের লাল কালার বৃত্তটা ওর বৃত্তের সমীকরণ হবে, দেখো তো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস, অর্থাৎ প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0, যেমন আমরা সরলরেখায় পড়েছি সেম, যে প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু 0, সেম এখানে হবে যে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। তাহলে প্রথম বৃত্ত মানে কি, 2g1 x প্লাস 2f1y প্লাস c1 প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2f2x প্লাস 2g2, সরি f2 না, 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা একটা বৃত্তের সমীকরণ। এটা কোন বৃত্ত বলো, এই দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে গিয়েছে যে বৃত্ত, যেমন এই লাল বৃত্তটা, এই ছেদবিন্দু গিয়েছে, ছেদবিন্দু দিয়ে গিয়েছে, তার সমীকরণ হচ্ছে এটা, যে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে দুটি বৃত্তের ছেদবিন্দু হয় বৃত্তের সমীকরণ কি হয়, যে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। ওকে, সবার ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে ছেদবিন্দু বৃত্তের সমীকরণ হলো সবার। এবার দেখো, এবার আরেকটা থিওরি বলছে, দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে একটা বৃত্ত ধরলাম এটা, আরেকটা বৃত্ত ধরলাম এটা। ওকে, আচ্ছা বলছে এই দুটো বৃত্তের কমন জ্যা, আচ্ছা কমন জ্যা মানে কোনটা বলো তো, এইটাকে বলা হয় কমন জ্যা না দুটো বৃত্তের, দেখো তো এই জ্যাটা কি বলো তো, ওই বৃত্তের যে এই বৃত্তের জ্যা না, দেখো তো, তাই কিনা বলো, এই যে জ্যাটা লিখলাম নীল কালি দিয়ে, ব্লু কালি দিয়ে, এই জ্যাটা কি হবে বলো, এই এবি জ্যাটা, দেখো তো এবি জ্যাটা হচ্ছে এই বৃত্তের জ্যা, এই বৃত্তের জ্যা না। তাহলে মাথায় রাখতে লিখে নাও যে দুটি বৃত্তের যার ইকুয়েশন দেওয়া আছে, এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে, ভেরি ইম্পর্টেন্ট, যে এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে। ওকে, যে এই যে দুটি বৃত্ত, এই দুটি বৃত্ত মানে এই দুটি বৃত্ত, এদের সাধারণ জ্যা মানে এই লাইনটা সাধারণ জ্যা, এই সাধারণ জ্যায়ের সমীকরণ কি, অর্থাৎ এবি সমীকরণ, এই একটা রেখা না সরলরেখা, তার সমীকরণ কি হবে দেখো, তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে দেখো, কি হবে দেখো তো, 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0। এটা যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বলে আমরা কি বলো, এই যে ইকুয়েশনটা পেলাম এটা বলে আমরা কি বলো, এই এবি যে সাধারণ জ্যা দুটি বৃত্তের, এই সাধারণ জ্যায়ের সমীকরণ। ক্লিয়ার হলো, দুটি বৃত্তে দেওয়া থাকবে, তাদের সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে এটা, ইকুয়েশন দুটো দেওয়া থাকবে, 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0। বুঝে গেল, ক্লিয়ার, বুঝে গেল। এটাকে বলি কি বলো, এই যে দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। ওকে, বুঝে গেল, এটা মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা, এবার মাথায় রাখতে হবে যে দেখো, আমি বলবো এটা একটা বৃত্তের সমীকরণ, প্লাস 2f(y প্লাস c ইকুয়াল টু 0), এটা বৃত্তের সমীকরণ তো, বলছে এই বৃত্তটা ধরলাম, এই বৃত্তটা হয়, এটা ধরলাম বৃত্ত, এটা বলছে এই যে বৃত্ত লিখলাম, এই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এই বৃত্তটা এটা, বলছে এর সঙ্গে এক কেন্দ্রীয়, অর্থাৎ এর সঙ্গে সেম কেন্দ্রীয় একটা বৃত্ত ধরলাম, এই বৃত্তটা হতে পারে, এটা হোক অথবা এটা, এদিকে হতে পারে, যেদিকে কোনো হতে পারে, উপরে হতে পারে, তাহলে কেন্দ্র সেম না, হয় লাল এটা হোক আর এটা হোক, যে কোনো বৃত্ত, তাহলে মেন বৃত্তর সঙ্গে এক কেন্দ্রীয় কোনো একটা বৃত্তের সমীকরণ হয়, এটা সমীকরণ হতে পারে অথবা এটা, তার সমীকরণ কি হয় বলো, হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস শুধুমাত্র সিটা চেঞ্জ হয়ে কি হবে বলো, C1 বা C ড্যাশ ইকুয়াল টু 0, অর্থাৎ শুধু কনস্ট্যান্ট সিটা শুধু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে, এটা হবে সমীকরণ। এটা কার সমীকরণ বলো, বলছে কোন একটা বৃত্তের এক কেন্দ্রীয় কোনো বৃত্তের সমীকরণ, মানে এই যে বৃত্ত ছিল এটা, যার ইকুয়েশন ছিল এটা, এর সঙ্গে কোন ওর কেন্দ্র এক কেন্দ্র মানে সেম কেন্দ্রের একটা বৃত্ত, এই কেন্দ্রে দেখো তো এর কেন্দ্র সেম না, তার সমীকরণ কি হবে, শুধুমাত্র সিটা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে তার সমীকরণ। ক্লিয়ার হলো? তাহলে এক কেন্দ্রীয় কোনো বৃত্তের সমীকরণ আমরা কিন্তু বলতে পারলাম। আর কোনো সমস্যা আছে? ক্লিয়ার হয়েছে? এবার দেখো তো কোন একটা বিন্দুর অবস্থান আমরা লিখবো, যে আমি বললাম এটা বৃত্তের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ, আমি ধরলাম বৃত্তটা হচ্ছে এখানে বৃত্ত। বলছে এই বৃত্তের সাপেক্ষে মানে সমীকরণ এটা, এই বৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান, আমি বললাম একটা বিন্দু ধরলাম এটা x1, y1 পি বিন্দু ধরলাম, তাহলে বলছে যে এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটা কোথায় অবস্থান করতে পারে, দেখো তিন জায়গায় অবস্থান করতে পারে, একটা হচ্ছে বৃত্তের বাইরে, এদিকে বাইরে, তাই না, বাইরে, আরেকটা হচ্ছে বৃত্তের উপর মানে কি এরকম জায়গায় থাকে, বৃত্তের লাইনের উপরে থাকে, আরেকটা হচ্ছে কি বৃত্তের ভিতরে মানে এখানে জায়গা থাকে, এরকম জায়গায় থাকে। তাহলে কোনটা বিন্দু তিন জায়গায় থাকতে পারে, বৃত্তের অবস্থান করতে পারে বৃত্তের ভিতরে, ঠিক আছে, বৃত্তের মধ্যে এই বিন্দুটি বৃত্তের সাপেক্ষে তিন জায়গায় অবস্থান করতে, একটা হচ্ছে বৃত্তের বাইরে, উপরে আর ভিতরে, তাহলে কোন কন্ডিশনে কোথায় অবস্থান করবে, কোন কন্ডিশনের ভিতরে, কোন কন্ডিশনের বাইরে, কোন কন্ডিশনের উপরে, তাহলে শুনবো। তাহলে যদি বলছে এই যে পয়েন্টটা x1, y1 এটা 2,3 হতে পারতো, 5,7 যা ইচ্ছে হতে পারতো, এই পয়েন্টটা আমরা কি করব, এই বৃত্তের মধ্যে স্যাটিসফাই করে দেবো, অর্থাৎ x এর জায়গায় এই x1, y এর জায়গায় y1 মানটা বসিয়ে দেবো, দিয়ে যে মানটা পাবো, মানে কি করবো দেখো তো, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2 gx1 প্লাস 2y1 এই মান প্লাস c, এই মানটা ক্যালকুলেশন করে দেখবো, কারণ সব তো মান পেয়ে যাব, এই মানটা এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় বা পজিটিভ হয়, 0 থেকে বড় পজিটিভ হয়, তাহলে বলবো কি বিন্দুটি কি বলবো বলো, বৃত্তের বাইরে অবস্থান করবে, বৃত্তের বাইরে অবস্থান করবে। বৃত্তের বাইরে মানে কি এরকম কোনো একটা জায়গা বাইরে বাইরে কোথাও থাকবে, ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার দেখো এটা এক নাম্বার হলো। এবার বলছে এই বিন্দুটি বাইরে অবস্থান করবে যখন এই পুরো মানটা গেটা 0 থেকে বড় হবে। এবার আবার এই x1 y মানটা আবার এই সরকার এই ইকুয়েশনের মধ্যে x আর y জায়গায় বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2 gx1 প্লাস 2y1 প্লাস c এর মানটা যদি 0 সমান হয়, অর্থাৎ ইকুয়াল টু 0 হয়, এবার 0 থেকে বড় হলে বাইরে, আর 0 সমান হয়ে গেলে পুরো ক্যালকুলেশন 0 হয়ে গেলে কোথায় করে বৃত্তের উপর অবস্থান করবে, কি লিখবো, বিন্দুটি একবার লিখলাম বৃত্তের উপর অবস্থান করবে, বৃত্তের উপর অবস্থান করবে, বৃত্তের উপর মানে কি বলো, বৃত্ত মানে এখানে এরকম জায়গা, এখানে জায়গা অবস্থান করবে বা এখানে বৃত্তের অবস্থান করবে, ঠিক আছে। আবার এই বিন্দুটি আমার এই এক্স ওয়াই জায়গায় স্যাটিসফাই করলে হবে, দেখো তো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2 gx1 প্লাস 2 y1 প্লাস c এর মানটা যদি লেস 0 হয়, লেস 0 মানে কি বলো, 0 থেকে ছোট হয় মানে মাইনাস হয়ে যায়, এর মানটা যদি 0 থেকে ছোট মাইনাস হয়ে যায়, তাহলে কি করবো, বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করবে, বৃত্তের ভেতরে অবস্থান করবে, ক্লিয়ার? তাহলে এই যে তিনটে কন্ডিশন মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন বিন্দুটি কখন কোন কন্ডিশনে কোথায় অবস্থান করবে। ওকে, সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে তো? এটা দেখো একবার। ওকে, চলো আমরা থিওরি প্রায় অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেললাম, বুঝে গেল? এই যে যত তোমাদের ছোট ছোট পয়েন্টগুলো বললাম, প্রত্যেকটা হচ্ছে এক একটা কনসেপ্ট বা থিওরি, এগুলো মাথায় রাখতে হবে। আর একটা কথা, যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও, হ্যাঁ, অনেক স্টুডেন্ট অফলাইনে আমার কাছে পড়ার জন্য অ্যাডমিশন নিয়েছে, অফলাইনে সপ্তাহে 3 দিন ক্লাস করানো হয়, ঠিক আছে। তো যদি আমার কেউ কাছাকাছি থাকো, যেমন আমি অফলাইন পড়াই বেলঘড়িয়াতে, এই বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই, যদি কেউ এই বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি পড়ায়, রেল স্টেশনের একদম পাশে কেউ যদি আমার কাছাকাছি আগরপাড়া, সোদপুর, বিরাটি বা দমদম, বড়নগর, ডানলপের দিকে আশেপাশে আমার থাকো, যদি কেউ পড়তে পারো, তো বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি দুটো সেন্টার আছে, তাহলে যদি পড়তে চাও তো আমার এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে, 9967813440 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে। বলি তোমাদের ক্লাস
এইট থেকে ক্লাস 10 এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 2026-এর জন্য। তো যদি কেউ থাকে পড়তে চায় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এই নাম্বারে, ঠিক আছে। দুটো সেন্টার বেলগুড়ি রেল স্টেশনের পাশাপাশি পড়ানো হয়, ঠিক আছে। বরানগর মিশনের স্পেশাল ব্যাচ অলরেডি করানো হচ্ছে 8 থেকে 10 এর জন্য প্রত্যেকটা আলাদা করে। তো যদি কেউ পড়তে চায় অবশ্যই বলবে, ঠিক আছে। আর তোমরা 11 12 যদি কেউ পড়তে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও অফলাইনে পড়ার জন্য। অনেক অ্যাডমিশন নিয়েছি ভিডিও দেখে, ঠিক আছে। তো আজকে থেকে সরলরেখার সমস্ত কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এইটুকু প্লিজ ভালো করে মাথায় রাখবে, তাহলে সরলরেখার অঙ্কগুলো আমরা খুব ভালো করে করতে পারবো, ঠিক আছে। যারা নতুন তারা প্লিজ তোমরা জানো, যারা আমি কিভাবে আস্তে আস্তে অঙ্ক করে অঙ্কগুলো বোঝাই, টাইম লাগেও কিন্তু আমি ধীরে ধীরে বোঝাই, ঠিক আছে। তো সরি, আজকে বৃত্তের সমস্ত কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করলাম। তো এইভাবে বৃত্তের সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যেমনটি সরলরেখার করিয়েছিলাম, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে বৃত্তের থিওরি। পার্ট 1 আমি থিওরিটা কমপ্লিট করলাম, পার্ট 2 তে গিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করবো, ঠিক আছে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে সবাই। তোমরা তো জানো আমি তোমাদের কিভাবে অঙ্ক করাই, ঠিক আছে। তো পাশে থেকো এভাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের অঙ্ক নিয়ে। আশা করি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে অনেকগুলো অঙ্ক প্রসেস করে দেবো, ঠিক আছে। তো সঙ্গে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে, ঠিক আছে। টাটা।